আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, ফিডব্যাক কথাটার এখানে কী সেন্সে ব্যবহার হচ্ছে তোমরা দেখতে পারবে। প্রথমত অ্যাম্প্লিফায়ার আমি একটা নিয়েছি, এখানে বিবর্ধক এরকম একটা চিহ্ন দিয়েছি। দেখো এটা দেখতে অনেক ডায়োডের মতো মনে হলো, ডায়োড কিন্তু ডায়োডের চিহ্ন কিন্তু নয় এটা, কারণ ডায়োড একটা দাগ থাকে এখানে, ঠিক আছে, সেটা কিন্তু নেই, এরকম একটা দাগ থাকে ডায়োডে। তো এটা অ্যাম্প্লিফায়ার। এখানে আমি একটা সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করেছি ভিএস, আমি তার এগেনস্টে একটা আউটপুট ভোল্টেজ ভি নট পাচ্ছি বা ভি জিরো বলতে পারো। তাহলে আমার যে ভোল্টেজ যে গেন অর্থাৎ বিবর্ধনাঙ্ক যেটাকে বলি আমরা বাংলায়, ভোল্টেজ গেন যেটাকে বলছি সেটা হচ্ছে যে আউটপুট বাই ইনপুট। ভোল্টেজ গেন মানে আমি গতদিন বলেছিলাম তোমাদেরকে আউটপুটে কী পেলাম আর আমি ইনপুটে কী দিয়েছিলাম তাদের অনুপাত, ঠিক আছে। সো আউটপুট বাই ইনপুট, তাহলে ভি জিরো বাই ভিএস হচ্ছে আমার গেন এখানে। তাহলে আউটপুট ভোল্টেজটা কত? ইট ইজ ভি জিরো ইকুয়াল টু এ ইন্টু ভিএস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ যদি আমার মানে বিবর্ধন হয়, কিন্তু এখানে যেটা বলছে যে এটা শুধু বিবর্ধক কিন্তু নয়, এটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। মানে শুধু অ্যাম্প্লিফায়ার নয়, ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। ফিডব্যাক জিনিসটা কি না, বলছে যে আমি এই যে আউটপুট যে ভোল্টেজটা পাচ্ছি সেই আউটপুট ভোল্টেজের একটা অংশকে আমি ফিডব্যাক করে নিয়ে আসব ইনপুটে এবং সেটা ইনপুটের সঙ্গে যোগ করব তাকে, ঠিক আছে। এখানে আমি বিটা সাইনটা দিয়েছি, দেখো এইখান থেকে এই ভোল্টেজের একটা অংশকে আমি নিয়ে এসে এখানে যুক্ত করছি। বিটাটা হচ্ছে সেই ফিডব্যাক ফ্যাক্টর, ঠিক আছে, যেটাকে আমরা তোমার বা তুমি এটাকে ফিডব্যাক রেশিও বলতে পারো। যে আউটপুটের একটা অংশ, ধরো বিটার মান যদি 1/3 হয়, তাহলে আমি ভি জিরো বাই থ্রি এই পরিমাণ ভোল্টেজকে আমি নিয়ে এসে ইনপুটের সঙ্গে অ্যাড করাবো, ঠিক আছে। বিটার মান যদি 1/5 হয়, তাহলে ভি জিরো বাই ফাইভ পরিমাণ ভোল্টেজকে আমি ফিডব্যাক করে নিয়ে এসে ইনপুটের সঙ্গে অ্যাড করাবো। মানে বিটাটা হচ্ছে একটা অনুপাত। তাহলে তাই যদি করি, তাহলে দেখো আমার ইনপুটটা কি দাঁড়াচ্ছে আফটার ফিডব্যাক। ইনপুটটা তাহলে কি দাঁড়াবে? ভি ইনপুট, ভিএস আমার ছিলই প্রথম থেকে, তার সঙ্গে আমি বিটা ভি নট অর্থাৎ ভি নটকে বিটা দিয়ে গুণ করেছি এই অনুপাত দিয়ে, সেইটাকে আমি নিয়ে এসে এই নতুন ইনপুট আমি তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার গেন তো আমি জানি এ, তাহলে এখন আউটপুট ভোল্টেজ আমার কত হবে? ভি নট ইকুয়াল টু এ ইন্টু ভিআই, কারণ এইটা এখন হয়ে গেছে ইনপুট, তাহলে সেটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এ ইন্টু ভিআই। আচ্ছা, তাহলে ভিআইয়ের মানটা বসিয়ে দিই ভিএস ইন্টু বিটা ভি নট, বসিয়ে দিলাম। এইবার আমি কী করলাম না, ভি নটগুলোকে একদিকে নিয়ে এলাম, অর্থাৎ ভি নট এদিকে আছেই, এদিকে এ বিটা ভি নট এই কোয়ান্টিটিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে দাঁড়ালো এদিকে এ ইন্টু ভিএস। এবার এখান থেকে ভি নটটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো 1 মাইনাস এ বিটা, ঠিক আছে, ইন্টু তাহলে এ ইন্টু ভিএস। এবার এই ভিএসকে আমি নিচে নামিয়ে নিয়ে চলে এলাম এখানে, ঠিক আছে, ভি জিরো বাই ভিএস। আচ্ছা, ইকুয়াল টু তাহলে আমি কী পাচ্ছি না, এ বাই 1 মাইনাস এ বিটা। এইটাকে আমি একটা নতুন নাম দিচ্ছি এ এফ, ঠিক আছে, কারণ এটাও একটা গেন কিন্তু। তাহলে এটাও একটা কিন্তু গেন। এই গেনটা আমি কখন পেলাম না, আফটার ফিডব্যাক আমি এই গেনটা পেলাম। ফিডব্যাকটা করলাম বলে আমি এই গেনটা পেলাম, কিন্তু ফিডব্যাকটা না করলে কিন্তু পেতাম না, তাহলে কিন্তু এই পেতাম, ঠিক আছে। ফিডব্যাকটা করেছি বলে আমি এই গেনটা পেয়েছি কিন্তু। তাহলে এটা হচ্ছে আফটার ফিডব্যাক এই গেনটা, আর এ হচ্ছে যেটা সিম্পল এ, সেটা হচ্ছে বিফোর ফিডব্যাকের গেন, ঠিক আছে। ফিডব্যাক না করা অবস্থায় অ্যাম্প্লিফায়ারের গেন অর্থাৎ নিজস্ব অ্যাম্প্লিফায়ারের যে গেন ছিল সেইটা, সেই বিবর্ধনটা। তাহলে আফটার ফিডব্যাক গেন আর বিফোর ফিডব্যাক গেন এই দুজনের মধ্যে একটা যদি সম্পর্ক স্থাপন করি, তাহলে এটাই দাঁড়ায় যে এএফ অর্থাৎ এফ ফর ফিডব্যাক, মানে ফিডব্যাকের ফলে গেন, এটা ইকুয়াল টু এ বাই 1 মাইনাস এ বিটা, অর্থাৎ ফিডব্যাক ছাড়া যে গেন ছিল সেটার সঙ্গে এরকমভাবে একটা সম্পর্ক এদের মধ্যে তৈরি করা যায়। এবং যদিও আফটার বিফোর ফিডব্যাক এই কথাটা আমরা বলি না, এটাকে একটা নতুন নাম আছে, সেটা এটা হচ্ছে, এটাকে বলা হয় ওপেন লুপ গেন, অর্থাৎ লুপটা ওপেন থাকা অবস্থায় এই গেনটা। আর আফটার ফিডব্যাক যে গেনটাই পেয়েছে অর্থাৎ এএফটা, এটাকে বলা হয় ক্লোজড লুপ গেন বা বদ্ধ লুপ বিবর্ধন, ঠিক আছে। এটা মুক্ত লুপ বিবর্ধন, এটা বদ্ধ লুপ বিবর্ধন, ক্লোজড ফিডব্যাক। এই ফিডব্যাক পাওয়ার পর, এই গেনটা পাওয়ার পর আমি এবার দু ধরনের ফিডব্যাক দেখতে পাবো। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো প্রথমে নেগেটিভ ফিডব্যাকটা নিয়ে আলোচনা করি, কারণ নেগেটিভ ফিডব্যাক নিয়ে আমাদের খুব বেশি আলোচনা এখানে নেই, অল্প একটুই আছে। কখন হয় নেগেটিভ ফিডব্যাক? বলছে
এই এবিটা কোয়ান্টিটিটা যদি তোমার নেগেটিভ হয়, অবশ্যই যদি বাস্তব সংখ্যা হয় এবং যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে দেখো না, নিচের তাহলে এই হরটা এই নেগেটিভ আর এটা নিজে থেকে যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভের সঙ্গে এটা প্লাস হয়ে যাবে, তাহলে নিচে এই যে হর, সেই হরটা তাহলে 1 + সামথিং একটা কোয়ান্টিটি হয়ে যাবে, তার মানে সোজা কথা হচ্ছে যে 1-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমি সেটা এখানে লিখেছি যে এটা যদি নেগেটিভ হয় তাহলে 1 - এবিটা এই কোয়ান্টিটিটা 1-এর থেকে বড় হয়ে যাবে। হরে যদি 1-এর থেকে বড় হয়ে যায় তার মানে এই নিচের যদি বেড়ে যায় তার মানে হচ্ছে যে তোমার এফ, অর্থাৎ যেটা আফটার ফিডব্যাক যে গেনটা আমি পেয়েছি সেই গেনটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে এ এর থেকে কম, কারণ এ কে কিছু একটা একের থেকে বড় একটা কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে তবে এটা পাই, তার মানে হচ্ছে পরিষ্কার যে এফ কিন্তু ছোট, এ বড়। ঠিক আছে, ওপেন লুপ গেন যেটা অর্থাৎ উইদাউট ফিডব্যাকের যে গেন, সেই গেনটা কিন্তু ক্লোজড লুপ গেনের থেকে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো তাহলে মানে এখানে যেটা বলতে চাইছি যে ওপেন লুপ গেন যেটা ছিল আমার বিফোর ফিডব্যাক, সেই গেনটা কিন্তু অনেক বেশি, কিন্তু পরে ফিডব্যাক করলে দেখছি যে আমার গেনটা কমে যাচ্ছে, এফটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের ফিডব্যাককে আমি তখন বলবো নেগেটিভ ফিডব্যাক, অর্থাৎ ফিডব্যাক না করলেই আমি গেনটা বেশি পাচ্ছিলাম, কিন্তু ফিডব্যাক করে আমি দেখছি যে আমার গেনটা কমে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমি তখন নেগেটিভ ফিডব্যাক বলবো। এখন নেগেটিভ ফিডব্যাক মানেই যে তার সব কিছুই নেগেটিভ তা কিন্তু নয়, নেগেটিভ ফিডব্যাকের অনেক ভালো দিকও আছে। ঠিক আছে, তোমাদের বইয়েও সেগুলো রয়েছে, সেগুলো একটু দেখবে। নেগেটিভ ফিডব্যাকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, তো সেটা হচ্ছে যে এই যে গেনটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি সীমাবদ্ধ করতে পারি। একটা মানে এটা অ্যাবনর্মাল ওয়েতে এটা বেড়ে যাবে না গেনটা, বিশাল কিছু গেন চলে এলো একটা, তা কিন্তু হবে না। অর্থাৎ আমি একটা গেনটাকে আমি কন্ট্রোল করতে পারছি নিজের মতো করে, বা কমিয়ে আনতে পারছি কখনো কখনো। ঠিক আছে, এটারও একটা প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ইনপুটে যদি কোনো নয়েজ থাকে, ইনপুট যে সিগন্যাল, সেই সিগন্যালে যদি কোনো নয়েজ থাকে, তাহলে সেই নয়েজটা কিন্তু অ্যামপ্লিফাই করে গিয়ে অনেক সময় আউটপুটে একটা বিশাল নয়েজ তৈরি করে। ঠিক আছে, নয়েজকে বলা হয় অপসর। তোমরা দেখতে পাবে নয়েজ, এ ধরনের নয়েজ অনেক সময় ঢুকে যায় কোনো সিগন্যালের মধ্যে। যখন স্পিকার বাজে দেখবে অনেক সময় এটা কিরকির কিরকির করে একটা আওয়াজ হচ্ছে, যত জোরে বাড়াবে ওই আওয়াজটাও কিন্তু তত জোরে বৃদ্ধি পায় তার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সো এই ধরনের নয়েজগুলোকে আমি মিনিমাইজ করতে পারি। এছাড়া আর কি পারি নেগেটিভ ফিডব্যাক দিয়ে, আমি ব্যান্ডউইথটাকে একটু বাড়াতে পারি। ঠিক আছে, তোমাদের ব্যান্ডউইথের কথা বলেছিলাম, পটিবেদ, ওই যে ইয়ে পড়ানোর সময় এসির ওই জায়গাগুলো পড়ানোর সময় বলেছিলাম ব্যান্ডউইথ। ঠিক আছে, এই ব্যান্ডউইথটাকে আমরা একটু বড় করতে পারি এই যা। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের নেগেটিভ ফিডব্যাকের মানে ভালো দিক আর কি। ঠিক আছে, বা উপকারিতা বলতে পারো। পজিটিভ ফিডব্যাক এরপর আমি পড়বো। পজিটিভ ফিডব্যাকটা কী জিনিস না, ঠিক উল্টো, অর্থাৎ এই এবিটা কোয়ান্টিটিটা, এই যেটা বলছিলাম, এই এবিটা কোয়ান্টিটি যদি প্লাস পজিটিভ কোয়ান্টিটি হয়, তাহলে দেখো 1 - পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ নিচের হরটা কিন্তু একের থেকে কমে গেল, তার মানে কি দাঁড়ালো না, এএফ তার মানে এর থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আফটার ফিডব্যাক যে গেনটা আমি পাচ্ছি সেই গেনটা কিন্তু বিফোর ফিডব্যাক গেনের থেকে বেশি, অর্থাৎ তাহলে আমার ফিডব্যাক করে আমি বেশি গেন পেলাম। সোজা কথা হচ্ছে এটাই, যে ফিডব্যাক করার ফলে আমি বেশি গেন পেয়েছি আরও। আগে ফিডব্যাক ছাড়া উইদাউট ফিডব্যাকে আমার যে অ্যাম্প্লিফায়ার ছিল, সেই অ্যাম্প্লিফায়ারে কিন্তু অত গেন আমাকে দিচ্ছিল না। ঠিক আছে, অতটা বিবর্ধন আমাকে দিচ্ছিল না। আমি বারবার গেন কথাটা ইউজ করছি, এটা গেন অর্থাৎ বিবর্ধন। ঠিক আছে, বিবর্ধনাঙ্ক হচ্ছে মানে ইয়েটাকে, গেনটাকে বলছে বিবর্ধনাঙ্ক, আর অ্যাম্প্লিফিকেশন অ্যাম্প্লিফায়ার। তো ইংরেজি কথাটা আমার চলে আসছে বেশি, তো সেটা একটু মাথায় রাখবে, লিখলেও কোনো ক্ষতি নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ধরনের জিনিসটাকে আমি তখন বলছি যে পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ ফিডব্যাকের ফলে আমার গেনটা যদি বৃদ্ধি পায় তবেই আমি তাকে পজিটিভ ফিডব্যাক বলতে পারবো। এখন পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে একটা সমস্যা আছে। কি সমস্যা না, এই এবিটা কোয়ান্টিটিটা আমি বলছি যে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ 1 থেকে বাদ যাবে, তার ফলে 1-এর থেকে ছোট হয়ে যাবে এই পুরো জিনিসটা, নিচের হরটা পুরোটাই। কিন্তু যদি এমন হয় এই এবিটা যদি 1-এর সঙ্গে সমান হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হবে, তাহলে নিচটা 0 হয়ে যাবে। নিচটা 0 হলেই কিন্তু দেখো আমার গেনটা, অর্থাৎ ক্লোজড লুপ গেন যেটাকে আফটার ফিডব্যাক যে গেন, সেই গেনটা কিন্তু হয়ে যাচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, ইনফাইনাইট একটা গেন আমি তখন কিন্তু পাচ্ছি। ইনফাইনাইট গেন পাওয়ার অর্থ হলো এটাই যে আমার ইনপুটে তার মানে কিছু না দিলেও, এই যে গেন মানে কি, আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট,
নিচে আছে ইনপুট, এবং সেটা যদি ইনফিনিটি হয়, এটা যদি এই আউটপুট বা ইনপুট, এখন এটা যদি ইনফাইনাইট হয়ে যায়, তার মানে কি নিচের ভিএসটা তার মানে 0, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে যে কোনো ইনপুট ভোল্টেজ ছাড়াই বা কোনো ইনপুট সিগন্যাল ছাড়াই আমি আউটপুটে কিন্তু একটা মানে ভোল্টেজ আমি কিন্তু পাবো, ঠিক আছে? কোনো ইনপুট সিগন্যাল ছাড়াই কিন্তু আমি একটা আউটপুট পেয়ে যাচ্ছি, এটাই তার কিন্তু সিগনিফিক্যান্স কিন্তু এইটাই, ঠিক আছে? এই যে ব্যবস্থা, অর্থাৎ ইনপুট ছাড়াই যে আউটপুট সিগন্যাল যে পাওয়ার যে ব্যবস্থা, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে অসিলেটর, স্পন্দক, ঠিক আছে? এবং এই যে তোমার যে শর্তটা, অর্থাৎ এবিটা ইকুয়াল টু যে 1 হবে, এই যে শর্তটা, এই শর্তটাকে বলা হয় বার্কহাউসেন ক্রাইটেরিয়া, ঠিক আছে? বার্কহাউসেনের শর্ত বা বার্কহাউসেন ক্রাইটেরিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? একটু ভালো করে দেখে রাখবে, শর্তটা অনেক সময় লিখতে দেয় পরীক্ষায়। এই যে বার্কহাউসেন ক্রাইটেরিয়া, বার্কহাউসেন ক্রাইটেরিয়া আর কিছুই না, এই ক্রাইটেরিয়াটা আমাকে ফুলফিল করলে সেই যন্ত্রটাকে আমি এটা স্পন্দক বলতে পারবো, ঠিক আছে? এটাই হচ্ছে তার বড় ব্যাপার। স্পন্দকের ক্ষেত্রে দেখো, এটা পরিষ্কার যে ইনপুট দিলাম না, আমি আউটপুট পাচ্ছি, যে কথাটা আমি বলছি সে কথাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সিগন্যালিংয়ের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। আমি যদি একটা আউটপুটে যদি আমি একটা স্পন্দকের ব্যবহার তোমাদেরকে আমি আগেই বলেছি, কিন্তু স্পন্দকের কাজ হচ্ছে, স্পন্দক আগে আমি একটু পড়িয়েও ছিলাম যে তারা ডিসিকে এসি করতে কাজে লাগে, ঠিক আছে? ডিসি ভোল্টেজকে আমি যদি দিই ইনপুটে, তাহলে আমাকে আউটপুটে সে এসি ভোল্টেজ দেবে। তাহলে আমাকে যদি আউটপুটে একটা ফিক্সড এসি ভ্যালু যদি পেতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাম্প্লিটিউডের এসি ভ্যালু যদি আমি পেতে চাই, তাহলে কিন্তু আমাকে ইনপুটে একটা নির্দিষ্ট ডিসি ভোল্টেজ কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। মানে আমি যেটা বলতে চাইছি যে আমি স্পন্দকের শর্তটা তোমাদেরকে বললাম, কিন্তু স্পন্দকের দ্বারা যদি আমি এসি পেতে চাই সত্যি করে একটা, তাহলে কিন্তু সুনির্দিষ্ট একটা কম্পাঙ্কের যদি আমি পরিবর্তিত প্রবাহ যদি পেতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা সুনির্দিষ্ট ডিরেক্ট কারেন্ট বা ডিসি ভোল্টেজ কিন্তু আমাকে ইনপুটে অ্যাপ্লাই করতেই হবে, তা না হলে কিন্তু আমাকে সেটা দেবে না, ঠিক আছে? তো এই হচ্ছে স্পন্দকের কাজ। যদি বলে স্পন্দক কাকে বলে, এ ধরনের সংজ্ঞা আসে না, যদিও স্পন্দকের কাজটা অনেক সময় তোমাদেরকে লিখতে দিতে পারে যে স্পন্দকের কাজ, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে ডিসিকে তোমার এসিতে কনভার্ট করতে এই স্পন্দক ব্যবহার করা হয়। এখন তোমাদের বইয়ে স্পন্দকের কথা আছে, এক ধরনের স্পন্দক তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে এলসি ফিডব্যাক স্পন্দক, ঠিক আছে? এই এলসি ফিডব্যাক স্পন্দকের ছবিটা একটু দেখে রাখবে। আমি বেশি কিছু কথা এখানে এই নিয়ে বলতে চাই না, কারণ তেমন কঠিন কিছু এখানে নেই, আর বেশি সেরকম প্রশ্ন খুব একটা আসে না, তাই অল্প একটু জেনে রাখবে। সেটা হচ্ছে যে এই এলসি ফিডব্যাক, মানে আমি যে ফিডব্যাকটা যেটা করছি সেই কাজটা করছে হচ্ছে একটা ইন্ডাকটেন্স এবং একটা ক্যাপাসিটার, দুজন মিলে, ঠিক আছে? এবং এর ফলে যে আমি যে এসি আউটপুটটা পাচ্ছি, তার যে ফ্রিকোয়েন্সি হবে সেটা কিন্তু হবে এফ নট ইকুয়াল টু 1/2π√LC, যেটা তোমাদের জানা ফর্মুলা, যে অনুনাদের ক্ষেত্রে তোমরা দেখেছো অলরেডি এই জিনিসটা, ঠিক আছে? তো এরপরে এই চ্যাপ্টারে আর কিছু নেই তেমন। আর এক ধরনের স্পন্দকের তোমাদের ছবি দেখবে বইয়ে আছে, খুব বেশি জরুরি কিছু নয়, ওটা দেখে রাখতে পারো, খুব জরুরি নয়, আমি তো বলে দিচ্ছি পরীক্ষার জন্য খুব একটা জরুরি নয়, এটাও নয়। বইয়ে তোমাদের কিছু ভালো প্রশ্ন আছে, দেখবে উত্তর করে দেওয়া আছে কিছু, ওই লাস্টের দিকে দেখবে কিছু বোধমূলক পরীক্ষা ছিল যে জয়েন্ট এন্ট্রান্সে বিভিন্ন সালে এসছে, অনেক আগে, তখন তো এমসিকিউ হতো না জয়েন্টে, তখন এমনি প্রশ্ন আসতো। আমরা যে সময় জয়েন্ট পরীক্ষা দিয়েছি সেই সময় কিন্তু প্রশ্ন আসতো, এরকম প্রশ্ন উত্তর আসতো, সেই কঠিন কঠিন প্রশ্নগুলো একটু বইয়ের পরের দিকে আছে, দেখবে শেষের দিকে, মানে এই চ্যাপ্টারের শেষের দিকে, সেখানে তুমি পেয়ে যাবে। আচ্ছা, একটা প্রবলেম তোমাদেরকে আমি করাবো। আমি আগেই বলেছি যে এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা বই থেকে দেখবে, বইয়ের প্রবলেমগুলো দেখলেই হবে। করে দেওয়া প্রবলেমগুলো খুব কঠিন প্রবলেম, কোনোদিনও এখান থেকে আসে না, ট্রানজিস্টার থেকে ওই আলফাবিটা সংক্রান্ত প্রবলেম কিছু আসে, আর তো জেনার ডায়োডের প্রবলেম আমি করিয়েই দিয়েছি, এছাড়া সেরকম কিছু আসে না, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রবলেমটা আমি তোমাদেরকে একটু করাচ্ছি। সার্কিটটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে একটা এনপিএন ট্রানজিস্টার দেখতে পাচ্ছি আমি, যার এটা হচ্ছে বেস, তোমরা জানো, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার। যারা পড়ে নিয়েছো অলরেডি তারা বুঝতে পারবে যে বেস, এমিটার, কালেক্টর। এই এমিটার তীর চিহ্নটা এমিটারের দিকে থাকে, এমিটার কালেক্টর। একে একটা 4.7 কিলোওয়াট কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আমি কালেক্টর থেকে লাগিয়েছি, যেটা সাপ্লাই ভোল্টেজ 24 ভোল্ট, ঠিক আছে? এই একই সাপ্লাই ভোল্টেজকেই আমি আবার 200
20 কিলো ওহম একটা রোধ দিয়ে বিতে লাগিয়ে দিয়েছি। দেখো তোমরা এটা খুব ভালো করেই জানো যে আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আইবিটা কিন্তু মানে বেস কারেন্ট এটা কিন্তু খুব স্মল অ্যামাউন্টের হয়, ঠিক আছে, খুব স্মল অ্যামাউন্টের কারেন্ট হয় এটা, যার ফলে আমি একটা বিশাল বড় রেজিস্ট্যান্স দিয়েছি কিন্তু আমি এখানে 220 কিলো ওহম, ঠিক আছে, খুব বিশাল বড় রেজিস্ট্যান্স একটা 24 ভোল্ট। যেহেতু আমি একটা সাপ্লাই ভোল্টেজকেই ইউজ করছি কালেক্টর এবং বেসের দুজনের ক্ষেত্রেই, তাই বেসের ক্ষেত্রে কিন্তু আমাকে একটা হাই রেজিস্ট্যান্স দিতে হবে, তা না হলে কিন্তু বেস কারেন্টটা অনেক বেড়ে যাবে, তখন কিন্তু আমার ট্রানজিস্টার কিন্তু কাজ করবে না। আচ্ছা, আর কি করেছি, আর কালেক্টরের ক্ষেত্রে আমি দেখো এটা স্মল, তুলনামূলকভাবে কম, 4.7 কিলো ওহম, এটাও ছোটো রেজিস্ট্যান্স নয়, বাট তবে ওর থেকে অনেক কম, বুঝতেই পারছো, এ 200 আর এ 4.5 অনেকটাই ডিফারেন্স। এরকম একটা রেজিস্ট্যান্স আমি এখানে দিয়েছি, কারণ আমরা জানি যে আইসি যে কারেন্টটা অর্থাৎ কালেক্টর কারেন্ট সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, আর আইবি যে কারেন্টটা সেটা হয় আমরা জানি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, ঠিক আছে, অনেকটাই তফাৎ, প্রায় 1000 গুণের ডিফারেন্স। এখন আমাকে যেটা ওরা ইনফরমেশন এখানে এই অঙ্কতে দিয়েছে সেটা হচ্ছে যে আইসির ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 1.5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, আইসি বলে দিয়েছে আমাকে, এখানে আমি লিখে রাখছি 1.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর কি বলেছে, আর বিটাটা আমাকে বলে দিয়েছে, এই যে বিটাটা 100 বিটা, অর্থাৎ কারেন্ট গেন যেটাকে বলছি আইসি বাই আইবি, কতদিন দেখেছি আমি বিটা ইকুয়াল টু 100, ঠিক আছে, ওটাই বলে দিয়েছে। পার করতে দিয়েছে আমাকে ভিবিই কত, ভিসিই কত, অর্থাৎ বেস এমিটার ভোল্টেজ কত, বেস আর কালেক্টর এমিটার ভোল্টেজ কত, ঠিক আছে, এটা যেহেতু এটা সি মোডে আছে পুরো জিনিসটা, এমিটারটাকে দেখো এখানে গ্রাউন্ড করা হয়েছে, ঠিক আছে, এখানে গ্রাউন্ড করে দিয়েছে এমিটারটাকে, ঠিক। আচ্ছা, গ্রাউন্ড মানে কিন্তু হচ্ছে এখানে জিরোতে আছে, ঠিক আছে, গ্রাউন্ড মানে আমি ধরে নেবো এটা জিরো পোটেন্সিয়াল, এখানে সেটা সেভাবে ধরা হয়, ঠিক আছে, ভি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে আমি জিরো পোটেন্সিয়াল দিয়ে রেখেছি। এতে বলা গেছে আর একটা প্রশ্ন করেছে যেটা সেটা হচ্ছে যে এই যে ট্রানজিস্টারটা আছে, যে সি মোডের যে ট্রানজিস্টারের যে সার্কিটটা এখানে দেখানো হয়েছে, সেই ট্রানজিস্টারের সি মোডের কোন এটা রিজিয়ানে আছে, অর্থাৎ স্যাচুরেশন রিজিয়ানে আছে, না কাট অফ রিজিয়ানে আছে, না অ্যাক্টিভ রিজিয়ানে আছে, তিনটে রিজিয়ানের কথা আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিন, কোন রিজিয়ানে আছে সেটা আমাকে বার করতে হবে। তার শর্তগুলো আমি আরেকবার ঝটঝট করে বলে দিই, তোমাদের যদি ভুলে গিয়ে থাকো মনে করতে পারবে। সেটা হচ্ছে যে যদি স্যাচুরেশন রিজিয়ানে থাকে তার মানে আমার কালেক্টর বেস জাংশন, দুটো জাংশন আছে একটা ট্রানজিস্টার, একটা কালেক্টর বেস জাংশন, একটা এমিটার বেস জাংশন, তাই তো, কালেক্টর বেস দুটো জাংশনই যদি আমার ফরওয়ার্ড বাসে থাকে তার মানে স্যাচুরেশন রিজিয়ানে, এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বাসে, কালেক্টর বেস জাংশন যদি রিভার্স বাসে থাকে তাহলে বুঝতে হবে এটা অ্যাক্টিভ রিজিয়ানে আছে, আর দুটো জাংশনই যদি মানে রিভার্স বাসে চলে যায় তার মানে কাট অফ রিজিয়ানে। তাহলে আমাকে এটা বলতে হবে যে এ কোন রিজিয়নে আছে। তো প্রথমত আমি অঙ্কগুলো বার করি, ভিবিই আর ভিসিই মানটা বার করতে বলেছে। আমাদের কাছে ফর্মুলা এটাই, এইখানে যদি আমি কারশফের ল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভিবিই অর্থাৎ আমার সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু আইবি ইন্টু আরবি, কারণ এই যে আইবি কারেন্টটা যাচ্ছে আরবির মধ্যে দিয়ে, এটা হচ্ছে আরবি, ঠিক আছে, বেস রেজিস্ট্যান্স, তাহলে আরবি প্লাস ভিবিই অর্থাৎ এমিটার এর সঙ্গে এমিটার বেস ভোল্টেজ, এই যে ভিবিই, ঠিক আছে, এখানে, তাহলে এই আমার ক্লোজড সার্কিট, ইনপুট সার্কিট ক্লোজ হলো এই ফর্মুলা মেনে। তাহলে 24 বসিয়ে দিলাম, বেস ভোল্টেজ ভিবিবি, সাপ্লাই ভোল্টেজ 40, আমি বলেছিলাম ডবল সাফিক্স আমরা ইউজ করি এখানে। আচ্ছা, 1.5 আইবিটার ভ্যালু আমি বার করে নিয়েছি, সরি আমাকে আইসির ভ্যালুটা যেহেতু বলে দিয়েছে সেহেতু আমি ওখান থেকে আইবিটা পেয়ে যাবো, কারণ বিটা আমার বলে দেওয়া আছে। দেখো তাহলে আইসি বাই আইবি যে 100, তাহলে আইবি হচ্ছে আইসি বাই 100, তাহলে আইসির মান 1.5 মিলি অ্যাম্পিয়ার, 1.5 বাই 100, তাহলে 1.5 × 10⁻² মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, 1.10⁻² মিলি অ্যাম্পিয়ার, এই হচ্ছে তাহলে আমার আইবি। আচ্ছা, তাহলে এই আইবিটা আমি এখানে বসিয়ে দিলাম, একবারে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জেই বসালাম, কারণটা কি না আমার এখানে যেহেতু এটাকেও আমি কিলো ওহম রেঞ্জে আমি বসাচ্ছি, ঠিক আছে, কারণ এটাকে দেখো যদি ওহমে করি তাহলে 10⁻³ দিয়ে গুণ করা হয়, আর মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ার করি তাহলে 10⁻³ দিয়ে গুণ করা হয়, তাহলে ওই 10⁻³ আর 10⁻³ দুজনে কিন্তু কেটে যায়, ওই জন্যে আমি এখানে এই মিলি অ্যাম্পিয়ারের সঙ্গে কিলো ওহমকে গুণ করে দিলাম, একবারে গুণ করে দিয়েছি, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এগুলো কিন্তু শর্ট টেকনিক। আচ্ছা, প্লাস ভিবিই অর্থাৎ যেটা আমাকে বার করতে দিয়েছে, তাহলে ভিবিই কত, এই গুণফল এটা দেখাচ্ছে 3.3, তাহলে ভিবি হচ্ছে 24 - 3.3 অর্থাৎ এইটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইসিসি, ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি,
অর্থাৎ কালেক্টর কারেন্ট ইন্টু কালেক্টর রেজিস্ট্যান্স, যেটাকে আমি লোড রেজিস্ট্যান্স বলেছিলাম গতদিন, কালেক্টর রেজিস্ট্যান্স বলছি আরসি বলছি ওটাকে, প্লাস ভিসিই অর্থাৎ এইটাকে বলছি ভিসিই। ঠিক আছে, লাগিয়ে দিলাম ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, তাহলে ভিসিসি 24, আইসিআরসি এখানে কোনো অসুবিধা নেই, মিলি অ্যাম্পিয়ার বলেই দিয়েছে, মিলি ইন্টু 4.7 অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাতে গুণ করছি, তাহলে আমার দাঁড়াচ্ছে 16.95 ভোল্ট, অর্থাৎ ভিসিইর মান আমি পেয়ে গেলাম। এইবার প্রশ্ন হচ্ছে যে এটা স্যাচুরেশন রিজিয়ানে আছে না কাট অফ রিজিয়ানে আছে না অ্যাক্টিভ রিজিয়ানে আছে। তো সেটা দেখতে গেলে আমাকে কী করতে হবে, যে করতে হবে এটাই যে প্রথমত আমাকে বায়াসিংগুলো দেখতে হবে যে ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে জাংশনগুলো। তো প্রথমত হচ্ছে যে যে এমিটার যে সে তাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি, হয়তো 0 পোটেনশিয়ালে পাঠিয়ে দিয়েছি। 24 ভোল্ট আমি এখানে দিয়েছি, তাহলে কালেক্টারে এই 24 ভোল্ট তো পড়বে না, এখানে মাঝে একটা রেজিস্ট্যান্স ঢুকে আছে, তাহলে একটা ভোল্টেজ ড্রপ হবে, তাহলে কিছুটা বাদ যাবে ওখান থেকে, পরিষ্কার যে কিছুটা ভোল্টেজ ওখান থেকে আমার বাদ চলে যাবে, সেই ড্রপটা এখানে পড়বে যেটা, তাহলে এখানে পজিটিভ ভোল্টেজই পড়ছে, ড্রপ যতই ড্রপ হোক 24 থেকে কিছু বাদ গেলেও আমার পজিটিভ ভোল্টেজই পড়বে এখানে। তাহলে কালেক্টারে আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ ভোল্টেজ এখানে পড়েছে। আচ্ছা, এখন বেসে তাহলে কি পড়ছে দেখি, কারণ কালেক্টার তো হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, তাহলে কালেক্টার তো এন টাইপ হয়ে আছে, তাতে দেখছি পজিটিভ পড়ে গেছে এন টাইপে। ঠিক আছে, বেসটা কিন্তু পি টাইপ, এখানে কত ভোল্টেজ পড়ছে দেখো, 24 ভোল্টটাকেই এখানে টেনে নিয়ে এসেছি, কিন্তু এত বেশি ভোল্ট একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, তাহলে কী হবে, বেশি রেজিস্ট্যান্স যদি লাগায় তাহলে ড্রপটাও অনেক বেশি হবে। এখানে ড্রপটা যদি বেশি হয় তাহলে বেসের যে ভোল্টেজটা পড়বে সেই ভোল্টেজটা কিন্তু তোমার দেখো কমে যাচ্ছে। ঠিক আছে, কমে যাচ্ছে, তাহলে এটা কোন রিজিয়ানে গেল, বেস ভোল্টেজ তোমার দেখা যাচ্ছে যে কমে গেছে, কিন্তু কালেক্টারে আমি তোমার দিয়েছি, হাই রেজিস্ট্যান্স দিয়েছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে যে হাই রেজিস্ট্যান্স আছে অর্থাৎ ড্রপ সেক্ষেত্রে হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে ভিবির যে মানটা সেই মানটা তোমাদের দেখো কি বেরিয়েছে 24 মাইনাস 3.3। ঠিক আছে, রেজিস্ট্যান্স হাই হতে পারে, কিন্তু আইবির ভ্যালু যেহেতু খুবই কম সেহেতু আমার ড্রপটা স্বাভাবিকভাবে কমে যাচ্ছে অনেক, কারণ এর দুটোর গুণফল হলেই তবেই আমি ড্রপটা পাবো, তাই এটা কমে যাচ্ছে অনেকটাই। এবং সেটা কতটা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে 20.7, অর্থাৎ এখানে আমার 20.7 ভোল্টেজ পড়ছে। এখানে কত পড়ছে এই এতে দেখতে পাচ্ছি আমি যে আইসি থেকে যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে যে 16.5 ভোল্ট, অর্থাৎ তোমার এন টাইপে আমার ভোল্টেজ যেটা দিচ্ছি সেটা কিন্তু কম, কিন্তু পি টাইপের সঙ্গে আমি দেখছি বেশি ভোল্টেজ দিচ্ছি। ঠিক আছে, দেখো 20.7 দিচ্ছি এখানে, আর ওখানে পড়ছে আমার 16.95, তাহলে কালেক্টারে কম পড়ছে, অর্থাৎ এন টাইপে কম পড়ছে, পি টাইপে বেশি ভোল্টেজ পড়ছে, তার মানে কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে রয়েছে। ঠিক আছে, সো ফরওয়ার্ড বায়াসে রেখেছি। আর কি পড়ছে না, আমার এবার দেখতে হবে আমাকে এই জাংশনটা, অর্থাৎ এমিটার বেস জাংশন। ঠিক আছে, এমিটার বেস জাংশনে কী হবে, এমিটারটা হচ্ছে এন টাইপ। ঠিক আছে, তাহলে এখানে আমাকে দিয়েছি আমি 0, তাহলে এখানে যদি সামান্য পজিটিভ দিতে পারি তাহলে তো আমার হয়ে গেল, তো পজিটিভ তো আছেই আমার এখানে, ভোল্টেজ ড্রপ যাই বা পড়ুক না কেন আমার তো ভোল্টেজ তো পড়ছে ওটাই, তাহলে পিতে পজিটিভ পড়ছে, বেসে এমিটার 0 হয়ে আছে, অর্থাৎ এমিটারের থেকে হায়ার পোটেনশিয়ালে আছে কিন্তু বেস, তার মানে এটাও কিন্তু ফরওয়ার্ড বায়াসেই আছে। ঠিক আছে, অর্থাৎ দুটো জাংশনই আমি তাহলে দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ড বায়াসে চলে গেছে, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সম্পৃক্ত যে দশা সেই দশায় আছে বা স্যাচুরেশন রিজিয়ন। ঠিক আছে, স্যাচুরেশন রিজিয়নে আছে, এইভাবে এটাকে দেখতে হবে। ব্যাস, তোমরা অঙ্কগুলো দেখো, বইয়ের অঙ্কগুলো, নেক্সট দিন আমি অন্য একটা চ্যাপ্টার শুরু করব।